জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, রিসেন্টলি রাশিয়ার তরফ থেকে ভারতের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা এসেছে। মস্কো চাইছে 2006 সালে ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে যে ত্রিদেশীয় জোট RIC ট্রয়কার সূচনা হয়েছিল সেই জোটকে আবার সক্রিয় করা হোক। কারণ 2020 সালের ভারত চীন গালওয়ান সংঘর্ষের পর এই ত্রয়ী আর কখনোই একসাথে বসেনি। আর তাই এখন রাশিয়া ভারত এবং চীনকে সরাসরি প্রস্তাব দিয়ে বলছে এবার ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার একজোট হওয়ার সময় এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে রাশিয়া কেন হঠাৎ এমন প্রস্তাব দিচ্ছে? রাশিয়ার এই আগ্রহের পেছনে কি ভারত রাশিয়ার পুরনো বন্ধুত্বের স্মৃতিটা কাজ করছে, নাকি এর পেছনে রয়েছে বৃহৎ কোনো ভূরাজনৈতিক রণকৌশল? একথা কেন বলছি? কারণ বর্তমানে বিশ্ব রাজনীতি এমন একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পশ্চিমা শক্তিগুলো, বিশেষত ন্যাটো, একদিকে চীনের বিরুদ্ধে এবং অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টি করেই চলেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া সম্পর্কে রিসেন্টলি কড়া অবস্থান নিয়েছে। অতএব খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি সেই পরিপ্রেক্ষিতেই রাশিয়া ভারত এবং চীনকে সঙ্গে নিয়ে পাল্টা কোনো শক্তি বলয় তৈরি করতে চাইছে, যেটা ন্যাটোর বিরুদ্ধে পাল্টা একটা শক্তিশালী এশিয়া জোট হবে? এটা কি সত্যিই এমন একটা উদ্যোগ যা আন্তর্জাতিক ভূরাজনীতির মোড়কেই ঘুরিয়ে দেবে? তাই আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব, যদি ভারত, চীন এবং রাশিয়ার এই ট্রয়কা জোট সক্রিয় হয় তবে সেই জোটে ভারতের ভূমিকা কি হবে? চীন কি আদৌ ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চাইবে? এবং আমেরিকা এই উদ্যোগের কি প্রতিক্রিয়া করতে পারে? এবং খুঁজে দেখার চেষ্টা করব যে এই সম্ভাব্য ত্রয়ী জোট বিশ্ব রাজনীতির ভারসাম্যে ঠিক কতটা পরিবর্তন আনতে পারবে। তো চলুন শুরু করি আজকের এই গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ। দেখুন, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর USSR ভেঙে 15টা দেশ বেরিয়ে যায়, যেমন কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া প্রভৃতি দেশ আপনারা জানেন। 1991 সোভিয়েত রাশিয়ার এই ভাঙনের ফলে রাশিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং এরপরে 1998 সালে রাশিয়া এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে, যার ফলে মুদ্রার দাম প্রায় 35% পড়ে যায় এবং ব্যাংকিং ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার জোগাড় হয়। সেই একই সময়কালে ভারতও খুব একটা ভালো অবস্থায় ছিল না। 1991 সালে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার এতটাই কমে গিয়েছিল যে ভারতের কাছে মাত্র 15 দিনের আমদানি করার মতো ডলার অবশিষ্ট ছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভারত সরকার 47 টন সোনা বিদেশে বন্ধক রাখতে বাধ্য হয়। এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য ভারত তখন চালু করে উদার অর্থনৈতিক ব্যবস্থা। শুরু হয় লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, যা পরবর্তীকালে ভারতের ভবিষ্যৎ অর্থনীতিকে আমূলে পাল্টে দেয়। অর্থাৎ রাশিয়ার খারাপ সময়ে ভারতেরও কিন্তু একটা আর্থিক দুরবস্থা চলছিল। আর সেই একই সময়কালে চীনে তখন চলছিল ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারের রাজনৈতিক ঘটনা। 1989 সালে চীনে তখন চলছিল তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিল। চীনা সেনাবাহিনী কঠোরভাবে দমন নীতির ফলে তখন বহু মানুষ কিন্তু নিহত হন এবং এই ঘটনার পরে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, চীনের কঠোর সমালোচনা করে এবং চীনের ওপরে একাধিক নিষেধাজ্ঞাকে আরোপ করে। অনেক বিশেষজ্ঞের মতে এই তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন আমেরিকার উস্কানিতেই তৈরি হয়েছিল, যাতে চীনের অভ্যন্তরে একটা অস্থিতিশীলতা তৈরি করা যায়। অতএব এই একই সময়কালে এই তিনটে বড় দেশেরই আমেরিকার বিরুদ্ধে তিনটা বড় অভিজ্ঞতা হয়, অর্থাৎ সোভিয়েতের পতন, ভারতের অর্থনৈতিক দুর্দশা এবং চীনের রাজনৈতিক অস্থিরতা। আর এর প্রত্যক্ষ ফল এই তিন দেশের নেতৃত্বকে আমেরিকার বিরুদ্ধে একজোট করে তোলে। এই তিন শক্তি একসাথে উপলব্ধি করে যে আমেরিকার এই একতরফা আধিপত্য তাদেরকে যে দুর্বল করছে তাই নয়, তাদেরকে ভেঙে ফেলারও চেষ্টা করছে। সুতরাং তাদের নিজেদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং আস্থাটাকে গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে 1998 সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হন ইয়েভগেনি প্রাইমাকভ এবং তার চিন্তাভাবনাতেই জন্ম নেয় RIC ট্রয়কার ধারণা। আর মানে এখানে রাশিয়া, I মানে ইন্ডিয়া এবং C মানে চায়না, মানে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার এই RIC ট্রয়কা জোট।
ইয়েভগেনি একজন অভিজ্ঞ কূটনৈতিক এবং রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ছিলেন পুতিনের পূর্বসূরি এবং তার চিন্তাধারাতেই ভবিষ্যতের রাশিয়া, ভারত এবং চীনের মৈত্রীর ভাবনার ভিত্তি কিন্তু তৈরি হয়েছিল। 1999 সালে RICর প্রথম আলোচনা স্তরে উঠে আসে এবং 2002 সালে মন্ত্রী পর্যায়ে RIC আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে। RICর প্রস্তাবনায় তখন স্পষ্ট ভাষায় বলা হয়েছিল টু কাউন্টার US হেজিমনি, অর্থাৎ আমেরিকার বিশ্ব আধিপত্যকে মোকাবেলা করতেই এই ত্রিপাক্ষিক সহযোগিতার দরকার। যাই হোক, প্রাইমাকভের পর কিছুদিনের জন্য রাশিয়ার প্রধানমন্ত্রী হন সার্গেই স্টেপাশিন, আর এরপর থেকেই রাশিয়ার রাজনীতিতে প্রবেশ করেন ভ্লাদিমির পুতিন। শুরুতে প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি, আবারও প্রধানমন্ত্রী, তারপরে ফের সংবিধান সংশোধন করে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন পুতিন। আজও তিনি রাশিয়ার শীর্ষ নেতা, আপনারা জানেন। 1998 সালে প্রাইমাকভের প্রস্তাবের পর থেকে 2025 সাল পর্যন্ত RIC বা রিক অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই 3 দেশের মধ্যে 20 বারের বেশি বৈঠক হয়েছে। এই মিটিংগুলোর কখনো রাষ্ট্রপ্রধানদের স্তরে, কখনো পররাষ্ট্রমন্ত্রীদের স্তরে, আবার কখনো বা আর্থিক বা প্রতিরক্ষা স্তরে কিন্তু সংগঠিত হয়েছে। কিন্তু এর মধ্যে রয়েছে একটা অস্বস্তিকর তথ্য, এই 27 বছরে 7 বার এমন সময় গেছে যখন কিন্তু কোনো মিটিংই হয়নি। বিশেষ করে 2020 থেকে 2025 সাল পর্যন্ত 5 বছরে একেবারে শূন্য, মানে কোনো মিটিং হয়নি, কোনো ত্রিপাক্ষিক আলোচনা বা বৈঠক হয়নি। কিন্তু কেন এরকমটা হলো সেটা আমরা সবাই জানি। কারণ হলো 2020 সালে ভারত চীন গালওয়ান সংঘর্ষ। 2020 জুন মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তা শুধু সীমান্ত নয়, কূটনৈতিক সম্পর্কেও কিন্তু গভীরভাবে চির ধরিয়েছিল। সেই ঘটনার পর থেকে ভারত আর চীনের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে, আর ভারত নিজেকে RIC ফোরাম থেকে দূরে সরিয়ে নেয়। আর ঠিক সেই সময় আমেরিকা ভারতের দিকে হাত বাড়ায়, মানে আমেরিকার কাছ থেকে কোয়াডের আমন্ত্রণ আসে। কোয়াডের মানে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, আপনারা জানেন। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই 4 দেশ মিলে একটা নতুন জোট গঠন করে, যার মূল লক্ষ্যই ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে দেওয়া। যাই হোক, 2020 সালেই কোয়াড কিন্তু সক্রিয়ভাবে কার্যকর হয়ে ওঠে। কোভিড-19 মহামারীর মধ্যেও কিন্তু কোয়াডের মিটিং বন্ধ হয়নি, বরং এই সময়ে আমেরিকা প্রকাশ্যে বলে দেয় আমরা ভারত চীন সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সব সময় ভারতের পক্ষেই আছি। প্রতীকী নয়, বরং কৌশলগত বার্তাও দেয়া হয় যে ভারত যেন আরও কড়া অবস্থান নেয় চীনের বিরুদ্ধে, তাহলেই কিন্তু আমেরিকা ভারতের পাশে থাকবে। এইভাবে দেখানো হয় যে আমেরিকা ভারতের পাশে এসে দাঁড়ায় শুধু বন্ধুত্বের কারণে নয়, বরং নিজের গ্লোবাল কৌশলের স্বার্থে। চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী ফ্রন্ট তৈরি করাই কিন্তু সেই সময় আমেরিকার লক্ষ্য ছিল। ঠিক যেভাবে চীন সবসময় পাকিস্তানের পাশে দাঁড়ায় উপমহাদেশে ভারতের প্রভাবকে খর্ব করার জন্য, ঠিক সেইভাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের প্রভাবকে খর্ব করার জন্যই ভারতকে পাশে পেতে চেয়েছিল আমেরিকা। তাই কোয়াড হয়ে দাঁড়ায় একটা চীন বিরোধী ফোরাম। তবে এরকম উত্তপ্ত পরিবেশে ভারত চীন সম্পর্ক যখন একেবারে তলানিতে, তখন শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানতেন যে ভারত চীনের এই তিক্ত সম্পর্ক রাতারাতি স্বাভাবিক হওয়ার নয়, কিন্তু যদি নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রয়াস চালানো যায় তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা বরফ গলানো সম্ভব। পুতিনের প্রচেষ্টা ছিল ভারত এবং চীনের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ককে আবার সক্রিয় করা এবং শান্তির পথ খুঁজে বের করা। কারণ তার দৃষ্টিতে RIC একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা শুধু আমেরিকার প্রভাব ঠেকানোর জন্যই নয়, বরং এশিয়ার ভবিষ্যৎ রণকৌশল ঠিক করবার জন্য অপরিহার্য। আর এই সময়েই আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় মঞ্চ তৈরি হয়, যার নাম ছিল ব্রিক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার একটা জোট। আর এই 5 দেশের জোট পরবর্তীতে একটা ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে এগোতে শুরু করে, যেটা হলো একটা নতুন মুদ্রা ব্রিক্স কারেন্সি তৈরি করা, যা আমেরিকার ডলারের বিকল্প হিসাবে দুনিয়া জুড়ে কাজ করবে। এই ব্রিক্স কারেন্সি চালু হলে বিশ্বের বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য কমে যাবে, এটাই ছিল মূল লক্ষ্য। কারণ আজকের বিশ্ব বাণিজ্যে 88% লেনদেন ডলারের ওপরে নির্ভর করেই কিন্তু হয়। ব্রিক্স এই মুদ্রার মাধ্যমে ডি-ডলারাইজেশনের একটা শক্তিশালী রাস্তা
তৈরি করতেই 2024 সালের ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত করে রাশিয়ার কাজান শহরে। এই সম্মেলনে ব্রিক্স কারেন্সির পরিকল্পনা করা হলে এটা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অনেকটা চাপ তৈরি হয়ে যায়। সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলছিল এবং ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রার্থী হয়েছিলেন। ট্রাম্প এই ব্রিক্স কারেন্সি ইস্যুতে কঠোর অবস্থান নেন এবং সরাসরি হুমকি দেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের আলাদা মুদ্রা চালু করে তাহলে তিনি 100% ট্যারিফ বসাবেন, অর্থাৎ 100% আমদানি শুল্ক বসাবেন ওই সমস্ত দেশ যখন আমেরিকায় বাণিজ্য করতে আসবে তখন। এই কথা তিনি শুধু বক্তৃতাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও লিখে স্পষ্ট বার্তা দিয়ে দেন যে ব্রিক্স দেশগুলোর পণ্য আমেরিকাতে ঢুকতে দেওয়া হবে না, আর যদিও দেওয়া হয় উচ্চ ট্যারিফ বা উচ্চ আমদানি শুল্ক লাগিয়ে দেওয়া হবে। তবে ঠিক এই সময় ব্রিক্স আবার সম্প্রসারিত হয়ে যায়, যার ফলে আজ এই জোটে মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 11টা। এই সম্প্রসারণ দেখিয়ে দেয় যে ডলারের বিকল্প করার পেছনে কেবল 5টা দেশ নয়, অনেক দেশই কিন্তু উৎসাহী। চীন আর রাশিয়া এই উদ্যোগকে কৌশলগতভাবে চালিয়ে যেতে থাকে, কারণ তারা জানে একবার এই ব্রিক্স মুদ্রা চালু হলে আমেরিকার অর্থনৈতিক আধিপত্যে বড় সড়ো ধাক্কা দেওয়া যাবে। তবে এরপরেই হয়তো ভারতের একটা ছোট ভুল হয়ে যায়। আমেরিকার কড়া বার্তার প্রেক্ষিতে ভারত বলে দেয়, আমরা ডলারের বিকল্প কোনো ব্রিক্স মুদ্রা আনার বিষয়ে একেবারেই ভাবছি না। ভারতের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে এক ধরনের দ্বিধা এবং অনাস্থার বার্তা দেয়। আর ভারত যে চাপে পড়ে নিজেদের অবস্থান পাল্টেছে এটা কিন্তু আমেরিকা খুব সহজেই ধরে ফেলে। এখন যদি প্রশ্ন ওঠে যে ভারত এরকম সিদ্ধান্ত কেন নিয়েছিল, দেখুন ঐতিহাসিকভাবে ভারতের যে অভিজ্ঞতা তাতে ভারত চীনকে কোনো অবস্থাতেই সম্পূর্ণভাবে বিশ্বাস করে উঠতে পারে না। তাই উপমহাদেশে চীনের আগ্রাসন থেকে বাঁচতে আমেরিকাকে পাশে পেতে চেয়েছিল ভারত। যদিও আমেরিকা কারোর বন্ধু নয়, সেটা অন্য কথা, অন্য দিন আলোচনা করা যাবে। কিন্তু ভারতের এই দুর্বল জায়গাটা পরবর্তীকালে ট্রাম্পের মূল অস্ত্র হয়ে ওঠে। ট্রাম্প তখন ভারতকে বোঝাতে থাকে যে ভারত যদি কোনো শক্ত অবস্থান না নেয় তাহলে আমেরিকা সবসময় তার পাশে থাকবে। মূলত ব্রিক্স কারেন্সির ভয় থেকেই আমেরিকা সুচতুরভাবে ভারতকে ট্যারিফের ভয় দেখাতে থাকে। আসলে একটু বলে দিই যে ট্যারিফের বাংলা হলো আমদানি শুল্ক। মানে কোনো দেশ থেকে আমেরিকায় যদি কোনো পণ্য বিক্রির জন্য আসে তাহলে আমেরিকা যে পরিমাণে ট্যাক্স বা কর বসাবে সেটাই হলো আমদানি শুল্ক, ইংরেজিতে যাকে বলে ট্যারিফ। যদিও পরিসংখ্যান বলছে ভারতের ট্যারিফের হার সর্বোচ্চ নয়, কিন্তু আমেরিকা ভারতের ওপরে যেটুকু ট্যারিফ বসিয়েছে তাতেই আমেরিকায় ভারতের বাণিজ্য অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে চীনের ওপরে আমেরিকা সর্বোচ্চ ট্যারিফ বা আমদানি শুল্ক লাগিয়ে দেয়, আর এর ফলে চীন ভীষণ রকমের চাপে পড়ে যায়। যেহেতু চীনে বাল্ক পরিমাণে অনেক পরিমাণে মাল একসাথে উৎপাদিত হয় আর আমেরিকা উচ্চ ট্যারিফ লাগানোর ফলে চীন আমেরিকার বাজারে সেগুলো বিক্রি করতে পারছিল না। তাই আমেরিকার ট্যারিফের চাপ থেকে বাঁচতে বাধ্য হয়ে চীন ভারতকে প্রস্তাব দেয়, চলুন আমরা একসাথে কাজ করি, একসাথে আমেরিকার ট্যারিফের মোকাবেলা করি। তবে ভারত চীনের এই আগ্রহকে প্রত্যাখ্যান করলে চীন তখন ভারতের আশেপাশের দেশগুলোকে টার্গেট করে, যেমন পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি তৈরি করে। যদিও ওই দেশগুলোর অর্থনৈতিকভাবে কিন্তু খুব একটা শক্তিশালী নয়, তবু চীনের কৌশল ছিল তাদের মাধ্যমে ভারতকে চাপে ফেলে রাজি করানো। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই চাপ তৈরি করতেই চীন পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশকে উস্কে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ লাগানোর তাল করছে, আবার পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের তো একরকমের যুদ্ধ লাগিয়েই দিয়েছে। আর এত সব কিছু যখন হচ্ছিল তখন রাশিয়া এই সব ঘটনা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। দেখুন, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, ক্রয় ক্ষমতায় তৃতীয়। রাশিয়া বুঝতে পেরেছিল এমন পরিস্থিতিতে ভারত এবং চীনের মতো বড় বাজারের দেশগুলো একসঙ্গে না থাকলে আমেরিকার চাপ সামলানো ভীষণ কঠিন হয়ে যাবে। তাই রাশিয়া আবার বড় ভাইয়ের মতো ভারত এবং চীনকে একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানায়, কারণ পুতিন জানেন একসঙ্গে থাকার শক্তি দিয়ে বড় গেম বদলানো সম্ভব। তাই বর্তমানে রাশিয়া বলছে ভারত, চীন এবং রাশিয়া এই তিন দেশ যদি এক হয় এবং অকারণে নিজেদের মধ্যে ঝামেলা না করে তাহলে আমেরিকার ট্যারিফ আক্রমণকে একযোগে মোকাবেলা করা সম্ভব। এই তিন দেশের সহযোগিতায় কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক স্তরেও কিন্তু প্রত্যেকেরই ক্ষমতা বা শক্তি বাড়বে। এখানে বিশ্বব্যাংকের 2023 সালের একটা রিপোর্টের কথা বলি প্রাসঙ্গিকভাবে, যেখানে বলা হয়েছিল যদি ভারত এবং চীন একসঙ্গে চলতে পারে তবে তাদের মিলিত জিডিপি 45 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে, যা বিশ্বের অর্থনীতি
অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ প্রভাব ফেলবে। যদিও বাস্তবে ভারত চীনের সম্পর্ক এত সহজ নয়। বিভিন্ন বিতর্ক, সীমান্ত সমস্যা এবং জাতীয় স্বার্থের পার্থক্যের কারণে ভারত এবং চীনের একসাথে পথ চলাটা অত্যন্ত কঠিন। তবে যদি এই দুই শক্তিধর দেশ একসাথে কাজ করে তাহলে বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত একটা নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি তৈরি হয়ে যেতে পারে, যার ফলে আমেরিকার প্যাসিফিক এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে বা থাকবে না বললেই চলে। অতএব বাধ্য হয়েই রাশিয়ার নেতৃত্বে ভারত এবং চীন কাছাকাছি আসছে বলেই কিন্তু মনে হচ্ছে এবং একটা এশিয়ান জোট তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। আশা করি আপনাদেরকে সবটা বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারত কি চীনের সঙ্গে এক হতে পারবে, একসঙ্গে কাজ করতে পারবে? আমেরিকার ট্যারিফ নীতির বিরুদ্ধে ভারতের কি এই পদক্ষেপ নেওয়া উচিত? RIC ট্রয়কা অর্থাৎ ভারত, চীন, রাশিয়ার এই শক্তি জোট ভবিষ্যতে কি সফল হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।